তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে প্রজেকশন কি এবং বলে নিই যে 2024 থেকে একাদশ শ্রেণী যে নতুন সিলেবাস করেছে সেখানে ম্যাপ প্রজেকশন অ্যাড হয়েছে, অর্থাৎ এই ম্যাপ প্রজেকশনের নম্বর থাকবে 5 নম্বর। এই ম্যাপ প্রজেকশনে দেখো দুটো লাইন আমি পড়ে নিচ্ছি। কনসেপ্ট অফ ম্যাপ প্রজেকশন, ক্লাসিফিকেশন, ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড প্রপার্টিস অফ ফলোইং প্রজেকশন। অর্থাৎ ম্যাপ প্রজেকশনের ধারণাটি কী এবং এই শ্রেণী বিভাগ এবং ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন। যেমন এর আগে অর্থাৎ ক্লাস 12-এ ম্যাপ প্রজেকশন ছিল, তবে এবার সেটিকে ক্লাস 11-এ দিয়েছে। কিন্তু ক্লাস 12-এ যে ম্যাপ প্রজেকশন ছিল সেক্ষেত্রে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অর্থাৎ ছবি আঁকিয়ে সেই অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোকে কী করে কাজে লাগানো যাবে সেটা ছবি আঁকিয়ে বোঝানো হতো। কিন্তু এবার সেটি নয়, এবার হলো ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন দরকার। আমি এর আগের ভিডিওতে ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন সহ পোলার জেনিথাল স্টিওগ্রাফিক প্রজেকশন আমি ব্যাখ্যা করেছিলাম যে কীভাবে অঙ্কন করবে এবং বুঝিয়েছিলাম, তো তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো তবে আমার মনে হলো যে আজকে ম্যাপ প্রজেকশন নিয়ে দু একটি কথা বলা যাক। আমরা প্রত্যেকেই তো ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ করি, তবে মানচিত্র অভিক্ষেপের কাজটি কী বা কেন করা হয় এটি কিন্তু আমরা জানি না। তো এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ ক্লাস 11-এর স্টুডেন্টদের জানা উচিত, কারণ তাদের সিলেবাসে যেহেতু আছে। শুধু 11 নয়, কলেজের ছেলেমেয়ে যারা এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ করে তাদের জানা উচিত যে কেন করি আমরা। তো এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ কি? এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ যেটি মূলত করা হয় পৃথিবীকে অর্থাৎ সৃজনী ভূগোলককে দ্বিতলের মধ্যে অর্থাৎ 2D বা খাতার পেজের মধ্যে সুন্দরভাবে দেখানোর জন্য। এবার আমরা টোটাল পৃথিবীটিকে তো হাতে নিয়ে বা কাগজের উপর বসিয়ে দেখাতে পারি না, তো আমরা একটি পৃথিবী কল্পনা করে নিই। সেই পৃথিবীটিকে বিভিন্ন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোকে সুন্দরভাবে কল্পনা করে খাতার মধ্যে অঙ্কন করি। তো দুই এক কথা সিম্পল ওয়েতে এটা কি ম্যাপ প্রজেকশন বলে। এবার যদি আমি বইয়ের ভাষায় আসি যে প্রজেকশন জিনিসটি কি, ম্যাপ প্রজেকশনে পড়ে যাচ্ছে প্রজেকশন জিনিসটি কি। প্রজেকশন মানে কোনো অবলোকন বা অভিক্ষেপ, প্রজেকশন মানে কোনো অবলোকন বিন্দু বা বিন্দু থেকে আলোর উৎসের সাহায্যে কোনো একটি বস্তুর অবয়বকে দ্বিমাত্রিক সমতলের ওপর সঠিকভাবে নিক্ষেপ করাকে অভিক্ষেপ বলে। দেখো, আমি যে কথাটিকে প্রথমে বলেছিলাম সেটিকে সিম্পল ভাষায় বলেছিলাম, কিন্তু এটি কি দু একটি টার্ম ইউজ করেছে, জিওগ্রাফিক্যাল টার্ম ইউজ করে এই সংজ্ঞাটিকে আমি এখন মাত্রই বললাম। এটি হলো বইয়ের ভাষায়। কি বললাম? কোনো অবলোকন বিন্দু বা বিন্দু থেকে আলোর উৎসের সাহায্যে, মানে দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এটি তোমার খাতার পেজ। এবার কোনো অবলোকন বা আলোর উৎস বলল, আলোর উৎস ধরে নাও এটি, এখান থেকে আলো আমরা প্রেরণ করব কোথায়? সাপোজ কি বললাম, আলোর উৎসের সাহায্যে কোনো একটি বস্তুর অবয়বকে, বইয়ের ভাষায় কোনো বস্তু, সাপোজ এটি একটি কোনো বস্তু, সেই বস্তুর মধ্যে আমি কি করলাম, আলো নিক্ষেপ করলাম। সেই বস্তুর অবয়বকে দ্বিমাত্রিক সমতলে অর্থাৎ 2Dর মধ্যে, 2D মধ্যে যখন আমরা কি করব, নিক্ষেপ করব, অর্থাৎ এই আলো, এখান থেকে আলোটি গেল, এই বস্তুটিতে আলো ফেললাম, এই বস্তুর থেকে যেই অবয়বটি অর্থাৎ মানে বস্তুর যে ছায়াটি এখানে গিয়ে পড়লো এই 2D পেজের মধ্যে, 2 ডাইমেনশনাল পেজের মধ্যে, অর্থাৎ যেটাকে বলা হয় দ্বিতল, এর মধ্যে গিয়ে যখন পড়লো তখন সেটিকে বলা হলো কি, প্রজেকশন। আশা করি সকলেই বুঝতে পারলে। এইবার আমি এখানে দু একটি কথা বললাম। 2D কি? 2D হলো 2 ডাইমেনশন। আমি কোনটাকে বললাম 2 ডাইমেনশন? এই পেজটিকে বললাম, পৃষ্ঠাটিকে। তো এবার এই পৃষ্ঠাটিকে 2 ডাইমেনশন কেন বলা হয়, এটি প্রশ্ন জাগতেই পারে তোমাদের মনে। তো দেখো, আমরা সকলেই দু একটি ওয়ার্ড মোবাইলের থ্রুতেই হোক বা অন্যান্য জায়গাতেই হোক
আমরা দু একটি ওয়ার্ড কিন্তু সকলেই শুনেছি, কি 2D, 3D এবং 1D। এর মানে কি 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন। এটার মানে হলো 1 ডাইমেনশন মানে যার শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে কিন্তু তার কোনো প্রস্থ থাকবে না বা এর উচ্চতা থাকবে না। যেমন এই দাগটি আমি পৃষ্ঠাটির মধ্যে টানলাম, এর দৈর্ঘ্য আছে, এর কি কোনো প্রস্থ আছে? না। এর কোনো উচ্চতা আছে? না। তাহলে এটি কি? এটি হলো 1D। এবার 2Dতে আসা যাক। 2D কী জিনিস? যেমন 2D হলো যে যার দৈর্ঘ্য থাকবে এবং নির্দিষ্ট একটি প্রস্থ থাকবে কিন্তু উচ্চতা থাকবে না, তখন সেটি কি? 2D। যেমন আমি এই শীটটিকে দেখো, এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, কিন্তু এর কোনো উচ্চতা আছে কি? এখন বলতে পারো যে স্যার এর তো উচ্চতা আছে এটুকু, কিন্তু এত নগণ্য, মানে এটি একদমই নগণ্য, তো এর উচ্চতা ধরা নেই। এর জন্য এই শীটটিকে বলা যেতে পারে 2D। এবং 3D কি? 3D হলো যার দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে এবং প্রস্থ আছে। এবার আমি এই শীটটিকে তো 2D বললাম, এবার 3Dতেও তাহলে কোনটা? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে কি? এই সাপোজ এই ক্যালকুলেটরটি, এটি হলো 3D, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং এর একটি নির্দিষ্ট উচ্চতা আছে। তাহলে কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকলে তখন সেটি হবে 3D। তো এখানে আমি যে প্রশ্নটি বললাম, প্রশ্নটি অ্যান্সার করলাম যে প্রজেকশন কি, তাহলে কোনো আলোক বিন্দু থেকে আলোর উৎস যখন কোনো বস্তু মধ্য দিয়ে যাবে এবং সেই বস্তুটির কি করবে? বস্তুটির অবয়বকে দ্বিমাত্রিক তলে, তাহলে দ্বিমাত্রিক তলে কি? তোমার পৃষ্ঠাটি, এই পৃষ্ঠার মধ্যে যখন এটির একটি ছাপ বা এটির ছায়াটি পড়বে তখন সেটিকে বলা যেতে পারে এর অভিক্ষেপ। এবার তো এই অভিক্ষেপ তো বুঝলাম, এবার মানচিত্র অভিক্ষেপ কি? এবার মানচিত্র অভিক্ষেপ নিয়ে আলোচনা করি। এই যে আলোর উৎসটা গেল, এই আলোর উৎস তো আলোর উৎসই থাকলো, কিন্তু এই যে মিডলে যে বস্তুটি, এর আগে কথা বললাম, এই বস্তুটির বদলে এখানে যদি কোনো পৃথিবী ধরে নেওয়া যায় এবং পৃথিবীর মধ্যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটি জালিকা, এটি কি? দ্রাঘিমা রেখা, মধ্য দ্রাঘিমা ধরি, নিরক্ষরেখা, এরকম অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাগুলোকে কল্পনা করে যদি আমি এখান থেকে আলোর উৎস দিই, তাহলে এর ছায়াটি গিয়ে আমি এই পৃষ্ঠায় পড়বে। হ্যাঁ, এরকম জালিকা সহ, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা সহ পড়বে গিয়ে, তখন সেটিকে বলা যেতে পারে মানচিত্র অভিক্ষেপ। অর্থাৎ বইয়ের ভাষায় এবার বলি যে মানচিত্র অভিক্ষেপ হলো গ্লোব বা ত্রিমাত্রিক ভূগোলক। কারণ পৃথিবীকে ত্রিমাত্রিক বলা হলো কারণ এর নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। ত্রিমাত্রিক ভূগোলকের, এই ত্রিমাত্রিক ভূগোলকের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালক, এই যে বললাম অক্ষরেখা দ্রাঘিমা রেখার জালক, যখন আলোর উৎস সাজে অথবা গাণিতিক নিয়মের নির্দিষ্ট স্কেলের সূত্রের সাহায্যে একটি দ্বিমাত্রিক তলে অঙ্কন করা হবে তখন সেটিকে বলা হবে মানচিত্র অভিক্ষেপ। তো একটি এক্সাম্পল আমি দিতে পারি তোমাদের, যেমন ধরে নিলাম এটি জালিকা সহ পৃথিবীর একটি পৃথিবী, যেটাকে বলা হয় জেনারেটিং গ্লোব। এবার আমি যদি এখানে টর্চে আলো দিচ্ছি, তো দেখো এই পেজের মধ্যে দ্বিতলের মধ্যে কি হলো? এটি ছায়া পড়লো না? এই যে আমার হাতে যে টর্চ আছে দেখো, এর কি হলো? ছায়া পড়লো না? দেখো এই যে ছায়াটি, এই ছায়াটিকে ধরেই আমরা যে পৃথিবীতে কল্পনা করি সেটাকে বলা যেতে পারে মানচিত্র অভিক্ষেপ। আশা করি বোঝাতে পারলাম। তো এই মানচিত্র অভিক্ষেপ বা ইংরেজিতে এটাকে বলা হয় ম্যাপ প্রজেকশন। এবার এরকমই আলোর উৎস দিয়ে অথবা আলোর উৎস ছাড়া বিভিন্ন রকম পৃথিবীর রূপকে এই দ্বিমাত্রিক তলে আমরা কল্পনা করি এবং এর একটি নাম আছে। তো মানচিত্র অভিক্ষেপ কাকে বলে তাহলে আমি বোঝাতে পারলাম। তার মানে আমরা যে মানচিত্র অভিক্ষেপগুলো অঙ্কন করছি বা শিখেছি সেগুলো কি? সেগুলো হলো হয় আলোর উৎস দিয়ে বা আলোর উৎস ছাড়া গাণিতিক পদ্ধতিকে ভূগোলককে পৃথিবী পৃষ্ঠের মধ্যে আমাদের খাতার পেজের মধ্যে অঙ্কন করছি, তো সেটা কি মানচিত্র অভিক্ষেপ বলা হচ্ছে। এবার দুই একটি টার্ম তোমাদের জানা উচিত যে সৃজনী ভূগোলকটি কী। সৃজনী ভূগোলকটি কী? পৃথিবীর ক্ষুদ্র সংস্করণটি হলো সৃজনী ভূগোলক। অর্থাৎ আমাদের পৃথিবী, আমরা সেই পৃথিবী দেখতে কীরকম আমরা কিন্তু সকলেই শুনেছি, কিন্তু সেই পৃথিবীর আকার আকৃতি এইসব নিয়ে আমরা পড়েওছি, কিন্তু এই পৃথিবীকে আমরা তো হাতে করে নিয়ে এসে এবার মাপজোক করতে পারি না। এবার একটি পৃথিবী আমরা কি ধরে নিই,
ক্ষুদ্র সংস্করণ করি। তার নির্দিষ্ট একটি স্কেল থাকে, তার নির্দিষ্ট একটি মাপ থাকে, সেই অনুযায়ী এটি পৃথিবীকে সংস্করণ করি। সেই ক্ষুদ্র সংস্করণটি হলো সৃজনী ভূগোলক। এটি কি করে? এটি আলোক প্রতিসারী কাচ দ্বারা তৈরি হয় এবং এর ওপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা চিহ্নিত থাকে। যেমন কি এই বলটি ধরলাম, এই বলটি মনে করি একটা কাচের বল, তার মধ্যে কি আছে, এখানে কি থাকে, এখানে 90 ডিগ্রি মানে হলো এখানে এটি মেরু, এবং এর দু সাইডে গেল এই যে দ্রাঘিমা রেখা, মধ্য দ্রাঘিমা রেখাগুলো, মূল মধ্য রেখা, এবং এগুলো গেল কি, এগুলো সব দ্রাঘিমা রেখাগুলো গেল, এগুলো কি দ্রাঘিমা রেখা। দেখো আমি এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আর্ট করছি। এগুলো কি সব দ্রাঘিমা রেখা, মানে কি, যে আমি এখানে একটু ছবি আঁকিয়ে দিচ্ছি যে আমি এই পোর্শনটা এখন আর্ট করছি, যে এটা সাপোজ পৃথিবীর ওপর, বলের ওপর পোর্শনটা মানে পৃথিবী, এই পোর্শনটা, এটি হলো 90 ডিগ্রি, দ্রাঘিমা রেখাগুলো এগুলো, এই যে যেগুলো আর্ট করছে। এবার অক্ষরেখাগুলো কোনটা হবে, এই যে অক্ষরেখাগুলো এরকম গোল 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 করে যাবে, তাই না? প্রথমে ডটটি হলো 90 ডিগ্রি এবং পরপর 80 ডিগ্রি, 70 ডিগ্রি, এরকম করে 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 মিডলেটি যাবে কত, 0 ডিগ্রি। হ্যাঁ, তো এইরকম এটি কাচের বলের মধ্যে যেখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা আছে নির্দিষ্ট স্কেল মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে। তো এবার এই কাচের বলটিকে যখন, এই কাচের বলটির মধ্যে যদি আমি আলো ফেলি, তখন এই কাচের বলটির মধ্যে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো থাকে তারও ছবিকে এই পেজে পড়বে। তখন সেটিকে বলা যেতে পারে, সেই রকম এই ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র পৃথিবীটিকে বলা যেতে পারে কি, গ্র্যাটিকুল বা সৃজনী ভূগোলক। এরপর আরেকটি আছে কি অভিক্ষেপ তল। অভিক্ষেপ তল কোনটি? যে দ্বিমাত্রিক তলের ওপর আলোর উৎসের অস্তিত্বের কারণে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলি অভিক্ষিপ্ত হয়। তার মানে এই যে পেজের ওপর দ্বিমাত্রিক তলের ওপর যখন এই আলোর উৎস পৃথিবীর মধ্য দিয়ে দিলাম, এর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো এই পেজটিতে পড়লো এবং সেই স্কেল অনুযায়ী আমরা সেটিকে অঙ্কন করলাম এবং ছবিটি দাঁড়ালো এরকম। আমি যা বোঝানোর জন্য বলছি, এগুলো দ্রাঘিমা রেখা, এগুলো অক্ষরেখা। তখন সেটিকে বলা হবে কি, অভিক্ষেপ তল। তার মানে যে তলের ওপর এই অভিক্ষেপটি করা হচ্ছে, তাহলে সেটিকে বলা হলো কি, অভিক্ষেপ তল। এরপরে হলো দু একটি টার্ম, যেমন দৃশ্যানুক অভিক্ষেপ। কি, এই যে আমি এই পৃথিবীটিকে ধরলাম, ধরে নিয়ে এর মধ্যে টর্চ দিলাম, আলোর উৎস দরকার হলো পৃথিবীকে ছবি আঁকার জন্য, বা পৃথিবীর যে ছায়াটি পড়লো এখানে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো, তো সেটি হলো কি আলোর উৎসের জন্য হলো। তো এটাকে বলা হবে দৃশ্যানুক অভিক্ষেপ। যেমন একটি উদাহরণ বলা যেতে পারে পোলার জেনিথাল নমনিক অভিক্ষেপ। এটি হলো একটি দৃশ্যানুক অভিক্ষেপ, মানে এখানে আলোর উৎস দরকার হচ্ছে। এবং অদৃশ্যানুক অভিক্ষেপ কতগুলো আছে যেগুলোতে আলোর উৎস দরকার হয় না, যেখানে কি শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য আমরা কি করি, নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য আমরা গাণিতিক নীতির সাহায্যে যে অভিক্ষেপ অঙ্কন করি সেটি হলো অদৃশ্যানুক অভিক্ষেপ। যেমন সমক্ষেত্রফল বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ। যেমন এই যে ব্যালন অভিক্ষেপ, এর আগে এটি ক্লাস 12-এ ছিল ব্যালন অভিক্ষেপ, তোমরা যারা জানো একটু দেখে নাও। ব্যালন অভিক্ষেপটি কী হয়, এরকম হয়, তাই না, আয়তাকার রূপ নেয়। তো এরকম আয়তাকার হয়, এগুলো হলো কি অক্ষরেখা, অক্ষরেখাগুলো এরকম করে টানা হয়, তাই তো, আর দ্রাঘিমা রেখাগুলো এরকম লম্বালম্বি যায়। তো এবার ব্যালন অভিক্ষেপের জন্য কিন্তু আলোর উৎস দরকার হয় না। এখানে আমাদের কি, এখানে আমরা একটি উদ্দেশ্য পূরণের জন্য আমরা কি করে নিই, ক্যালকুলেশন করে আমরা এই অভিক্ষেপটিকে অঙ্কন করি। তো এটির জন্য এটাকে বলা হয় অদৃশ্যানুক অভিক্ষেপ। এরপর আরেকটি অভিক্ষেপ আছে, সেটি হলো প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ। এই অভিক্ষেপে কি হয়, কিছুটা পোর্শন আলোর সাহায্যে ছবি অঙ্কন করা হয় এবং কিছুটা পোর্শন কি করা হয়, গাণিতিক পদ্ধতিতে করা হয়। তো সেটিকে বলা হয় প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ। তো এর এক্সাম্পল কি, সিম্পল কনিক্যাল পোর্শন। সেটি কি, সিম্পল কনিক্যাল পোর্শন, সেইখানে কিছুটা পোর্শন আলোর উৎস নেওয়া হয় এবং কিছুটা পোর্শন গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অঙ্কন করে থাকি। তো এই গেল হলো আমার বা প্রজেকশনের বেসিক জিনিস যেটা তোমাদের জানা দরকার। তারপরে তোমরা মানচিত্র অভিক্ষেপ বা প্রজেকশনগুলি করো, তোমাদের সুবিধা হবে। তো এই জন্য আমাদের সবার ফার্স্ট এই প্রজেকশনে এই বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার রাখা উচিত। এগুলো ক্লিয়ার থাকলে আশা করি আগামীতে তোমাদের এই অভিক্ষেপ করতে অন্তত আটকাবে না। তো একাদশ শ্রেণী এবং কলেজের ছাত্রছাত্রীরা বা যাদের এই প্রজেকশন জানা দরকার, তোমরা এই বেসিক জিনিসটা আগে জানবে, তারপরে প্রজেকশন শুরু করো। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে এবং পাশে থাকবে।